এই লোকটাকে মেরে ফেলতে পারলে তৃণমূলের সুবিধা। সিবিআই একদম একদম একজন চলে গেছে, একজন বেলে আছে, তাকে যদি সরিয়ে দেওয়া হয় তো অনেক ভাইপো, অনেক পিসি, অনেক ঘটক বেঁচে যাবে। তার বলছি, অপা 55 কোটি টাকা নিয়ে ধরা পড়ার পর সেও জামিন পেয়ে গেল, শান্তনু সেও জামিন পেয়ে গেল, একের পর এক সবাই জামিন পেয়ে গেল। তরুণজ্যোতি, তো সিবিআই করছেটা কি এই মুহূর্তে? তো এটা লাখ টাকার প্রশ্ন। রক্ষা কমিটির নাম করে এদেরকে ছাঁটা কমিটি করে দিল, এবং অলৌকিকভাবে তুমি দেখতে যাও ভাইপোকেও ছাঁটা কমিটিতে ফেলে দিল। বললো ভাইপো দিল্লির ব্যাপারটা দেখবে, মানে পশ্চিমবঙ্গ থেকে কেটে বড়। আর একটা চিন্ময় মহাপ্রভুকে রীতিমতো আজকে অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে, কি বলবে তরুণজ্যোতিদা? দেখো, বাংলাদেশ সরকার বেসিক্যালি এটা মৌলবাদী সংগঠনরা চালাচ্ছে, জঙ্গি গোষ্ঠী চালাচ্ছে বাংলাদেশ। কোনো ভদ্র মানে সরকার ওখানে নেই। যে ইউনুস আছে, ইউনুস বেসিক্যালি হচ্ছে মানে জর্জ সরোস এবং আমেরিকার ডিপ স্টেটের একটা রেজাল্ট, যার জন্য এটা হলো। বেসিক্যালি হিন্দু নিধন চলছে ওখানে। চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু, যাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল, তার বেল রিজেক্ট হয়েছে। বেল রিজেক্ট হয়ে তার উপর সেডিশন চার্জ আনা হয়েছে, মানে দেশ বিরোধিতা চার্জ আনা হয়েছে। একটা দেশে হিন্দুদের হয়ে কথা বলাটা কি দেশ বিরোধিতা বলে? হিন্দুদের হয়ে তিনি কথা বলেছেন, হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন। কোন হিন্দুদের? যারা অত্যাচারিত হচ্ছে। এদের মধ্যে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যারা ওই বাংলাদেশের মানে বেশ কয়েক বছর বছর স্বাধীন হয় দেশটা, ওই নতুন স্বাধীনতা সংগ্রাম যেটা হলো সেখানেও সাথ দিয়েছিল। না, বেল রিজেক্ট হয়েছে, এবার হয়তো আবার বেলে প্রেয়ার হবে। কিন্তু আমার মনে হয় পুরো দেশব্যাপী যে কটা হিন্দু সংগঠন আছে, যে কজন হিন্দু নেতা আছে, তাদের উচিত চিন্ময় প্রভুর পাশে দাঁড়ানো। তাদের উচিত এটা নিয়ে কথা বলা, এবং এই বাংলাদেশে যে মাইনরিটির ওপর যে অপারেশন হচ্ছে, মাইনরিটি নিধন যেটা হচ্ছে, সেটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টের দৃষ্টি আকর্ষণ করা, এবং ইউএন এর কাছেও বিষয়টা নিয়ে যাওয়া এবং সেখানে বলা। আমি আবার বলছি, বাংলাদেশ যখন স্বাধীন হলো ওখানে হিন্দুরা ছিল, মুসলিমরা ছিল, সবার অধিকার সেম ছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং এটা একটা ইন্ডিকেশন পশ্চিমবঙ্গের জন্য। যারা ভাষা নিয়ে আন্দোলন করে না, বাংলা ভাষা, বাঙালি অবাঙালি, তাদেরকে মনে করিয়ে দিই, বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলাদেশে হিন্দু নিধন করছে তারা বাংলা ভাষায় কথা বলে। তো ব্যাপারটা ভাষার না, ব্যাপারটা ধর্ম। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের যে খবরটা রীতিমতো চাপা পড়ে গেছে, অনেকে এর কাছেই আসেনি, কারণ তৃণমূল কংগ্রেসের আপনারা সবাই দেখছিলেন বৈঠক হচ্ছে, সেই দিকেই নজর ছিল। মাঝখান থেকে কি হয়ে গেল সেটা কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অনেকেই খবর রাখেননি, কারণ রীতিমতো কয়লা পাচারকে কেন্দ্র করে যেখানে চার্জশিট গঠন হবে, যেখানে চার্জ গঠন হওয়ার দিনেই কার্যত দেখা যাচ্ছে বিকাশ মিশ্রকে পুলিশ পক্সো কেসে অ্যারেস্ট করলো। কে কমপ্লেন করেছিল এই পক্সো কেসের মামলা? বিনয় মিশ্র, আপনারা প্রত্যেকেই জানেন, যিনি নাকি এখন ফেরার, যাকে নাকি পাওয়া যাচ্ছে না। আগে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন। তার ওয়াইফ একটা কমপ্লেন করেছে, তার ফলে তার ভাই বিকাশ মিশ্র এখন পুলিশের জালে। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি, আরো ডিটেলে আপনাদেরকে বলে দিতে পারবে। বলছি ভাইপোকে বাঁচাতেই, কারণ আমি বলছি বিকাশ মিশ্র তিনি বলেছেন আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে, আমাকে মেরে ফেলার চক্রান্ত করছে। কারা করছে এইসব? দেখো রোজিনা, কালকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কমিটি ঘোষণা হয়েছে, কে কোন বিষয়ে কথা বলবে। লিস্টে আমি খোঁজার চেষ্টা করে দেখলাম না যে চাল চুরির ক্ষেত্রে কে বলবে, চাকরি চুরির ক্ষেত্রে কে বলবে, বা কয়লা চুরির ক্ষেত্রে কে বলবে। মলয় ঘটক, যিনি একসময় কয়লাটা দেখতেন, তিনি এবার থেকে নাকি চা দেখবেন বলে ঠিক হয়েছে। এগুলো একটা আসপেক্ট। আর একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হয়েছে যে বানাতুর নিয়ে কে মন্তব্য করবে সেটাও দেখলাম না। বিনয় মিশ্র, তার ভাই বিকাশ মিশ্র। বিনয় মিশ্র হচ্ছে তৃণমূল যুবর সাধারণ সম্পাদক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছের লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সবাই এন্ট্রি পায় না, কিন্তু এই লোকটার এন্ট্রি ছিল। ওই সবুজ বোতল টোতল নিয়েও দেখা গেছিল, বেশ কয়েকবার ভিডিও সামনে এসেছিল। সেই লোকটার ভাই সিবিআই অ্যারেস্ট করেছিল, আপাতত বেলে আছেন। খুব একটা ইম্পর্টেন্ট একজন লোক। হঠাৎ করে তাকে একটা পুরনো পক্সো কেসে অ্যারেস্ট করা হলো। গ্রেপ্তারের সময় তিনি বলছেন আমি মুখ খুললে সরকারের প্রবলেম হবে। কেন গ্রেপ্তার করা হলো? ফার্স্ট, সরকার পড়ে যাবে, কেন মুখ খোলা হলো? ফার্স্ট, কারণ দেখো, কয়লা চুরি হয়েছে, এটা ফ্যাক্ট। কয়লা চুরির সাথে কার কার যোগ আছে সেটা মোটামুটি মানুষ জানে। কয়লা চুরির মামলায় কেন এরা ভয়ে আছে তারা জানে। তো এই লোকটা একটা কি উইটনেস, এই অভিযুক্ত প্লাস একটা কি উইটনেস। তো একে সরিয়ে দিতে পারলে তো কোনো এক ভাইপোর সুবিধা হবে। হঠাৎ করে বিনয় মিশ্রর ওয়াইফ একটা কমপ্লেন কেন করতে গেল? বিনয় মিশ্র কোথায় আছে? বানাতুতে আছে না? ভাইপো প্রায় বিদেশে যায় দেখি, হঠাৎ করে বিভিন্ন কারণে। বিদেশে কি করতে যায়? তো চোখ দেখাতে। চোখে নাকি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নাকি এখানে আছে, বাইরে চোখ দেখাতে কেন যায়? তো অনেক কটা ফ্যাক্টর আছে এর মধ্যে। আমি আবার বলছি,
এই কয়লা চুরি তৃণমূল, এই কয়লা চুরির মাধ্যমে তৃণমূল নিজেদের লালন পালন করে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তৃণমূল নেতারা লালন পালন করে। এই লোকটাকে মেরে ফেলতে পারলে তৃণমূলের সুবিধা। সিবিআই একদম একদম, একজন চলে গেছে, একজন বেলে আছে, তাকে যদি সরিয়ে দেওয়া হয় তো অনেক ভাইপো, অনেক পিসি, অনেক ঘটক বেঁচে যাবে। তার জন্যই আর লোকটা এতগুলো কথা বলছে, আমি তো বলবো ওনাকে যান গিয়ে সিবিআই কে বলে দিন সত্যিটা, কেন বলছেন না? আমার মনে হয় বলছে না এই কারণেই, কারণ তার পরিবার আছে, পরিবার নিশ্চয়ই ভয়ে আছে, ওই ভয়ের জন্য মুখটা খুলছে না। এবং পুরো বিষয়গুলো সামনে আসবে, আর কয়েকদিন পর পুরোটা আরো বয়ে যাবে। তরুণজ্যোতিতে একটাই কথা বলবো এক্ষেত্রে, আমি বলছি বিকাশ মিশ্র তাকে অ্যারেস্ট করা হলো পুলিশের জালে, আমি বলছি বিচারপতি বলছেন তাকে ভার্চুয়ালি প্রডিউস করুন যাতে চার্জটা গঠন হয়ে যাক, কারণ চার্জ না গঠন হলে তারপর ট্রায়াল করা যাবে না। আমি বলছি তাও তাকে বলছে না ভার্চুয়ালি করা যাবে না কারণ পুলিশের জালে। কি এমন পুলিশের জালে যাকে প্রেসিডেন্সি থেকে বসানো যাবে না? না না না, এই জালটা বলছি, বা ক্যামাক স্ট্রিট থেকে বসানো যেতে পারতো, ক্যামাক স্ট্রিটের কোনো একটা অফিস থেকে বসানো যেতেই পারে, কেন বসাচ্ছে না পুলিশ বলুক। এই জিনিসটা দেখতে গেলে তোমার অন্যান্য দুর্নীতিগুলো দেখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি তোমরা দেখছো একের পর এক বেল পেয়ে যাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে ট্রায়াল শুরু করা যাচ্ছে না, কারণ সরকার স্যাংশন দিচ্ছে না। আগে যে বেঞ্চে মামলাটা ছিল সেই বেঞ্চে বারবার বলা হয়েছিল সরকারকে তোমরা স্যাংশন দাও, তারপর বেঞ্চ চেঞ্জ হলো, স্যাংশন দিচ্ছে না বলে ডিলে হচ্ছে, ট্রায়াল শুরু করা যাচ্ছে না বলে এরা সুবিধা পেয়ে বেল পাচ্ছে। সেম ভাবে এই কেসটাও তাই করতে চাইছে, যাতে ডিলে করা যায়, যাতে আটকে রাখা যায়। আদারওয়াইজ ভার্চুয়ালি প্রেজেন্ট করানো তো কোনো অসুবিধা ছিল না, করাতেই পারতো, কেন করালো না? একদম একদম, শুধু বিকাশ মিশ্রের জন্য নয়, শুধু ভাইপোকে বাঁচানোর জন্য। একদম, আমি বলছি আরেকটা জিনিস যাবো, আমি বলছি অপা 55 কোটি টাকা নিয়ে ধরা পড়ার পর সেও জামিন পেয়ে গেল, শান্তনু সেও জামিন পেয়ে গেল, একের পর এক সবাই জামিন পেয়ে গেল। তরুণজ্যোতিটা সিবিআই করছেটা কি এই মুহূর্তে? তো এটা লাখ টাকার প্রশ্ন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, সেটাই স্বাভাবিক, কিন্তু সাধারণ মানুষের এটাও জানা উচিত যে বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন বিফোর ট্রায়াল। লালু প্রসাদের কেস আমাদের মনে আছে, তোমার দর্শকদেরও মনে থাকবে। লালু প্রসাদ ফোর্ডা স্ক্যামে গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তার হওয়ার 50-60 দিনের মাথায় সে বেল পেয়ে যায়, পরবর্তীকালে তার কনভিকশন হয় এবং তাকে জেলে যেতে হয়। মায়াবতীর কেসে ব্যাপারটাও কিছুটা সেম, এবং আপাতত বেরিয়েছে, ট্রায়ালের পর এরা আবার জেলে যাবে। আমি আবার বলছি, পুরনো একটা হিন্দি কথা আছে না, যে বকরে কি মা কব তক খ্যার মানায়েগি। তো বকরার তন্দুরি হবে, রোস্ট হবে, বিরিয়ানি হবে, তো ওয়েট করে যাও। এদের ট্রায়ালের পর এদের জায়গা জেল, আপাতত বেলে আছে। বলছি আরেকটা জিনিস, তৃণমূলের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি, আর আপনারা ওইসব বলতে পারবেন না, শৃঙ্খলা নেই একটা দলের, নীতি নেই দলের, সেই সব বলতে পারবে না। 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যেই গঠন হয়েছে, তারা নাকি শোকজ করতে পারে। আর চরম বিশৃঙ্খল দলের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যারা আছেন এই কমিটিতে তারাই তো একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করতে দেখি, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতে দেখি। এই পার্থবাবু তৃণমূলের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ছিলেন না এক সময়। এই পুরোটাই দেখো নাটক, এদেরকে একটা জায়গা দিতে হবে। বেসিক্যালি শৃঙ্খলা রক্ষা কমিটির নাম করে এদেরকে ছাঁটা কমিটি করে দিল, এবং আরো কিভাবে তুমি দেখতে যাও ভাইপোকেও ছাঁটা কমিটির সাথে ফেলে দিল। বললো ভাইপো দিল্লির ব্যাপারটা দেখবে, মানে পশ্চিমবঙ্গ থেকে কেটে বড়। তো এই তৃণমূলের নাটকটা দেখা যাচ্ছে, আমরা দেখছি। যে কুণাল ঘোষ এত কথা বলেন, সারাদিন রে করে ওঠেন কার্যত, সেই কুণাল ঘোষকে সরিয়ে অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হলো মিডিয়া ডিপার্টমেন্ট। একটা বাড়ি, তার বাড়ির চাকর বাকর বা ঘর পরিষ্কার করার জন্য কাকে রাখবে তার ব্যাপার, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু কুণালদার জন্য খারাপ হয়, সারাদিন লোকটা কেজি দরে সাধারণ মানুষের গালি খায়, সবকিছু নিজের ওপর নিয়ে নেয়, এত মন্তব্য করেন, সব বিষয়ে তার মন্তব্য থাকেন, মানে রকেট সায়েন্স থেকে শুরু করে চাল চুরি পর্যন্ত সব বিষয়ে তিনি কথা বলেন, তাকে সরিয়ে দিল, মানে ভাবতেও খারাপ লাগছে। যাই হোক, কুণালদার জন্য মানে সমবেদনা থাকলো, আর অরূপ বাবুকে শুভনন্দন জানাই নতুন পদের জন্য।